আমার তো ভীষণ চিন্তা হচ্ছে রাজা, কি করে আপনি এতগুলো ঋণ শোধ করবেন। এদিকে আপনার রাজকুমারী যে দিন দিন বড় হচ্ছে, তাকেও যে এবার বিয়ে দিতে হবে। হ্যাঁ রানী, এসব ভেবেই তো আমার দুশ্চিন্তাটা আরো বেড়ে যাচ্ছে। কি করব আমি, কিছুই যে বুঝতে পারছি না। কারো কাছে সাহায্য চাইবো, সেটাও যে পারছি না। রাজা হয়ে কিনা অন্যের কাছে সাহায্য চাইবো, এটা যে ভালো দেখায় না রানী। তবে আপনার এক বন্ধু আছে না, জাদুকর, আমার মনে হয় তার কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত। তিনি নিশ্চয়ই আমাদের কিছু না কিছু সাহায্য করতেই পারবে। এতে করে আমাদের অনেক উপকার হবে। বন্ধুর কাছে তো সাহায্য নিতে পারি। তা তুমি মন্দ বলনি, কিন্তু ওই জাদুকরের সাথে তো আমার অনেক দিন থেকে কোনো সম্পর্ক নেই, কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই। তাহলে আমি তার কাছে সাহায্যটা কি করে চাই বলো? আমি তার সাথে যোগাযোগটা কি করে করি? এ কথা বলতে না বলতেই সেখানে সে জাদুকর এসে হাজির হলো। তাকে এভাবে তাদের সামনে দেখে রাজা আর রানী অবাক হয়ে গেল। তখন রাজা জাদুকরকে বলতে লাগলো, একে বন্ধু, তুই এখানে? আমরা তো তোর কথাই বলছিলাম, আর তুই কেন এখানে এসে হাজির হয়ে গেলি? সত্যি অবাক করা ব্যাপার। তোকে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। এতদিন পর তুই আমার কথা তোর মুখ দিয়ে বের করেছিস, আর আমি কেন তোর সামনে আসবো না? যখনই বুঝতে পারলাম যে তুই আমাকে অনুভব করছিস, আমি তখনই তোর কাছে এসে হাজির হলাম। তোর কাছে এসেছে আমারও অনেক ভালো লাগছে। এরপর তারা দুজন কথা বলতে লাগলো। তারপর রাজপ্রাসাদের ভেতরে চলে গেল। আর রাজা তার দুঃখের সব কথা জাদুকরকে জানিয়ে দিল। সব কথা শুনে জাদুকর রাজাকে বলল, চিন্তা করিস না বন্ধু, আমি তো চলে এসেছি। আজ থেকে আর কোনো সমস্যাই তোর হতে দেব না। সব সমস্যার সমাধান আমি নিজে করব। তুই হলি আমার একটা মাত্র বন্ধু। তুই এভাবে দুশ্চিন্তা করে থাকলে কি আর আমার ভালো লাগে? আস্তে আস্তে দেখবি আমি সব সমস্যার সমাধান করে দিয়েছি। তুই এই কথা বলে সত্যি আমার চিন্তাটা দূর করে দিলি। আজকে থেকে তুই আমার রাজপ্রাসাদেই থাকবি। তোকে আর আমি কোথাও যেতে দেব না। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার সাথেই তুই থাকবি এখানে। রাজার মুখে এ কথা শুনে জাদুকর রাজার সঙ্গে সেই রাজপ্রাসাদে থাকতে শুরু করে। একদিন পাশের রাজ্য থেকে এক প্রজা রাজার কাছে চলে আসে। রাজা মশাই, আপনার জন্য একটা নোটিশ আছে। আমি পাশের রাজ্যের প্রজা বলছি। এই নিন আপনার এই নোটিশটা। এরপর রাজা সেই নোটিশটা হাতে নেয়, আর সেই নোটিশের ভেতরে যা লেখা ছিল সেটা পড়ে ফেলে। আর সেটা পড়ার পর রাজা অনেক চিন্তা করতে থাকে। ঠিক আছে, তুমি এবার যেতে পারো। আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। এ কথা শুনে সেখানে থাকা প্রজা চলে গেল, আর রাজা তার চেয়ারে বসে পড়ে। তখনই সেখানে জাদুকর চলে আসে। তাকে এভাবে চিন্তিত অবস্থায় দেখে জাদুকর রাজাকে বলে, আরে বন্ধু, কে হয়েছে কি তোর? মনে হচ্ছে তুই দুশ্চিন্তা আছিস। কে এসেছিল রাজ্যে? তোর হাতে দেখছি একটা পত্র। দেখি তো এই পত্রে কি লেখা আছে। এরপর জাদুকর সে পত্রটা হাতে নেয়, আর সেখানে যা লেখা ছিল সেটা পড়ে ফেলে। সেই পত্রে লেখা ছিল যে রাজা যদি তার 1,00,000 স্বর্ণমুদ্রা ফিরিয়ে না দেয়, তাহলে তার ছেলের সাথে রাজকুমারের বিবাহ দিতে হবে। তবে পাশের রাজ্যের রাজার সাথে তার শত্রুতা বহুকাল থেকেই, তাই তার ছেলের সাথে রাজকুমারের কোনোভাবে বিয়ে দেওয়া সম্ভব নয়। তবে 1,00,000 স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেওয়াটাও রাজার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি সবকিছুই বুঝতে পারছি বন্ধু, যে তুই এই বিষয় নিয়ে চিন্তা করছিস। কারণ তুই তো রাজকুমারীকে কখনোই পাশের রাজ্যের রাজপুতের সঙ্গে বিবাহ দিতে রাজি না, আর 1,00,000 স্বর্ণমুদ্রা দিতেও পারবি না। এখন আমি কি করব বন্ধু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তো আমার ব্যাপারটা বুঝতে পারছিস। আমি থাকতে তোর এত দুশ্চিন্তা কিসের শুনি?
আমি সব কিছু ঠিক করে দেব। আমি একজন জাদুকর, আর আমি কোনো সাধারণ জাদুকর নই। আমি এই রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো জাদুকর, আর আমি আমার জাদুর সাহায্যে 1 লক্ষ কেন 1 কোটি স্বর্ণ মুদ্রাও তোকে এনে দিতে পারি। 1 কোটি? কি সব বলছিস? তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি করে আমাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা এনে দে, আর আমি সেই স্বর্ণমুদ্রাগুলো পাশের রাজ্যের রাজাকে ফেলে দিয়ে আসি, নয়তো তারা আমার রাজকুমারীকে উঠিয়ে নিয়ে যাবে। তোকে আমি স্বর্ণমুদ্রাগুলো এনে দিতে পারি, তবে আজ নয়। আমাকে আমাবস্যার রাতে যে ধ্যান করতে হবে, আর সেই ধ্যান করার পরে আমি তোকে সেই স্বর্ণমুদ্রাগুলো এনে দিতে পারবো। শুধু কিছুদিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। ভালো কিছু পাওয়ার জন্য যদি কিছুদিন অপেক্ষা করতে হয়, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তবুও আমি অপেক্ষা করব। এভাবেই রাজা দিন কাটতে থাকে। অন্যদিকে রাজকুমারী রাজ্যের বাইরে গ্রামের এক সাধারণ ছেলের প্রেমে পড়ে যায়, আর এরপর থেকে তাদের প্রেম শুরু হয়। রাজকুমারী প্রতিদিন ঘোড়ায় চড়ে এসে সেই ছেলের সাথে বসে গল্প করত। এভাবেই সময় কাটাতো। রাজকুমারী, আমার মনে হয় তুমি এই কাজটা একদম ঠিক করছো না। রাজা যদি জানতে পারে যে তুমি আমার সাথে একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছো, তাহলে রাজা হয়তো আমাকে মেরে ফেলবে, আর আমাদের সম্পর্ক রাজা কখনো মেনে নেবে না। এতে করে হয়তো আমি আমার পরিবারকেও হারিয়ে ফেলবো। না না প্রদীপ, এসব কিছুই হবে না। আমি আমার পিতাকে অবশ্যই রাজি করাবো, আর তোমার আমার সম্পর্ক অবশ্যই শেষ পরিণতিটা ভালোই হবে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। তবু অনেক ভয় কাজ করে রাজকুমারী। আমি হলাম একজন সাধারণ মানুষ, আর তুমি হলে রাজার একমাত্র রাজকুমারী। তোমার সাথে কি আমার সেভাবে তুলনা করা যায়? সেসব নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি আমার পিতাকে ঠিক রাজি করিয়ে ফেলবো। এবারে আমি আসি প্রদীপ, অনেকটা দেরি হয়ে গেল। রাজপ্রাসাদে যাওয়ার সময় যে চলে এসেছে, নয়তো পিতা আমাকে নিয়ে অনেক চিন্তা করবে। আজ আমি আসি, কাল আবার দেখা হবে। দাঁড়াও রাজকুমারী। হ্যাঁ পিতা, বলুন। কোথায় গিয়েছিলে তুমি? আমি একটা জিনিস খেয়াল করলাম যে তুমি প্রত্যেকদিন বাইরে যাও। বাইরে কোথায় যাও তুমি? আবার আমাকে না জানিয়ে তুমি রাজ্যের বাইরে পা দাও কোন সাহসে? আমি তোমাকে বলেছিলাম রাজ্য থেকে বাইরে যেতে হলে অবশ্যই আমার পরামর্শ নিয়ে যেতে হবে, কিন্তু তুমি সেটা কখনোই করো না। পিতা, সারাক্ষণ রাজ্যে থাকতে আমার একদম ভালো লাগে না, তাই আমি একটু বাইরে গিয়ে ঘুরে আসি। আমি তো কোনো অন্যায় কাজ করছি না। তুমি আমার কথা শোনো না, সেটা কি অন্যায় নয়? তুমি তোমার পিতার কথা অবাধ্য হচ্ছ, এটা কি অন্যায় নয়? আজকের পর থেকে তুমি রাজ্যের বাইরে কোথাও যেতে পারবে না, কথাটা যেন তোমার মনে থাকে। এ কথা শুনে রাজকুমারী তার ঘরে প্রবেশ করে। সেদিন রাতের বেলা জাদুকর রাজার কাছে আসে, আর তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে দেয়। স্বর্ণমুদ্রা দেখে রাজা ভীষণ খুশি হয়ে যায়। পরদিন সকালে সে 1 লক্ষ স্বর্ণমুদ্রা পাশের রাজ্যের রাজার কাছে পৌঁছে দিয়ে আসে। রাজকুমারী যে কেন আমার সাথে দেখা করতে আসছে না, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি রাজকুমারীর জন্য প্রত্যেক দিন এখানে এসে অপেক্ষা করব। হয়তো রাজকুমারী ঠিক একদিন আমার সঙ্গে দেখা করতে আসবে। এভাবেই দিন কাটতে থাকে। আস্তে আস্তে জাদুকরের সাহায্যে রাজার উন্নতি হয়। রাজা জাদুকরের সাহায্য পেয়ে রাজ্যটিকে আরো বড় করে তোলে। আর একদিন রাজকুমারী তার ভালোবাসার কথা রাজাকে খুলে বলে। তখন রাজা বলে ওঠে, না না না, এ কখনোই সম্ভব নয়। তোমার সাহস কি করে হলো একজন রাজকুমারী হয়ে কিনা গ্রামের এক সাধারণ ছেলের প্রেমে পড়ো? তোমার এই প্রস্তাব আমি কখনোই মেনে নিতে পারবো না। এই জন্যই তো বলি তুমি প্রতিদিন রাজ্যের বাইরে কোথায় যাও, তাহলে এসব করতে রাজ্যের বাইরে যাওয়া হয়, তাই না? আমার সাথে এরকম অন্যায় কাজ করবেন না পিতা। আমি যে ওই ছেলেকে অনেক ভালোবাসি,
আমি তাকে বিবাহ করতে চাই। আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। আমি বলি কি বন্ধু, তোর একটাই তো রাজকুমারী, তুই রাজকুমারীর কথাটা মেনে নে, তারপর না হয় ছেলেকে এই রাজপ্রাসাদে এনে রেখে দিলি। তোর সাহস কি করে হলো আমার কথার মাঝে কথা বলার? এক্ষুনি তুই আমার রাজ্য থেকে বের হয়ে যা। আমার কথা অমান্য করা আমার একদম পছন্দ না। আমি যা বলেছি তাই হবে। এসব কি বলছেন আপনি পিতা? উনি আপনার বন্ধু, যার জন্য আপনি আজ এতদূর পর্যন্ত এসেছেন, আর তাকে কিনা বলছেন রাজ্য থেকে বের হয়ে যেতে। উনি তো কোনো অন্যায় কথা বলেনি। উনি শুধু আমার দুঃখটা বুঝেছে, যে আপনি আমার দুঃখটা বুঝতে পারেননি, আর আপনি কিনা তাকে রাজ্য থেকে বের করে দিতে চান। এত বছর তোর সাথে এই রাজ্যে থাকার পরে, তোকে এত কিছু দেওয়ার পর তুই কিনা আমাকে এই প্রতিদান দিলি? তোর এই কথা আমি কখনোই বলতে পারবো না। এখন আমি অনেক ধনী, অনেক কোটিপতি, আমার অনেক টাকা পয়সা আছে, আর কিচ্ছু চাই না। আর এই জন্য তোকেও আমার কোনো প্রয়োজন নেই। তুই আমার এই রাজ্য থেকে চলে যেতে পারিস। রাজার মুখে এসব কথা শুনে জাদুকর ভীষণ কষ্ট পেল। জাদুকর রাজাকে আর কোনো কিছুই বলেনি, তবে জাদুকর রাজাকে একটি শেষ অভিশাপ দিয়েছে। এত বড় দুঃখ আমি আজ জীবনের প্রথম পেলাম, তবে আমার একটি শেষ অভিশাপ আছে, যা হলো তুই জীবনে কখনোই সুখী হতে পারবি না। আস্তে আস্তে তোর জীবন থেকে সবকিছুই ধ্বংস হয়ে যাবে, তুই সবকিছুই হারিয়ে ফেলবি। এই কথা শুনে জাদুকর সেখান থেকে চলে গেল। জাদুকর একদম ঠিক কথাই বলেছে পিতা। আমি আর আপনার সাথে থাকতে চাই না। যে পিতা নিজের স্বার্থের জন্য তার বন্ধুকে এতদিন সঙ্গ দিয়েছে, আর তার স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর বন্ধুকে রাজ্য থেকে বের করে দিয়েছে, সে কখনোই নিজের সন্তানের জন্য ভালো কিছু করতে পারে না। তাই আমি আর আপনাদের সাথে থাকতে চাই না। না না রাজকুমারী, এসব কথা বলতে নেই মা। এই রাজ্য থেকে তুই চলে যাস না। তুই চলে গেলে আমাদের কি হবে? আমি আর আপনাদের কারো কথাই শুনতে চাই না। এবার আমাকে যেতে দিন। এই কথা বলে রাজকুমারী ও তার পিতামাতাকে বিদায় জানিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়ে। সেই জায়গাতে চলে আসে যেখানে তারা প্রত্যেক দিন গল্প করত। সেখানে এসে দেখতে পায় প্রদীপ বসে আছে। প্রদীপকে দেখে রাজকুমারী খুশি হয়ে যায়। এভাবে রাজাকে একা করে রাজ্য থেকে সবাই বেরিয়ে পড়ে, আর রাজা আস্তে আস্তে সবকিছু শূন্য হয়ে যায়। রাজার ধন দৌলত আস্তে আস্তে শেষ হয়ে যায়। তখন রাজার সেই জাদুকরের কথা মনে পড়ে যায়, যে তার অভিশাপ আজ পূর্ণ হয়েছে। তার বলা অভিশাপের প্রতিটি কথা বিফলে যায়নি। দাসী আসতে কতটা সময় নিচ্ছে, আমাকেও তো বাকি কাজগুলো করতে হবে। কখন জানি মহারাজ আমাকে ডাকেন, তখন তো আবার মহারাজের কাছে যেতে হবে। মহারাজ তো আমাকে ছাড়া কোনো কাজই করতে চায় না। এই যে মন্ত্রী বাবু, আমি চলে এসেছি। এবার বলুন তো আমায় কি কি করতে হবে? রাজা রানীর ঘর থেকে সিন্ধুকের চাবিটা নিয়ে আসতে হবে, আর এই কাজ করতে পারলে আমি তোকে 20 পয়সা দেব। বুঝতে পারলি তো কি করতে বললাম আমি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী বাবু, এটা তেমন কি কাজ? এই কাজ আমি করে নেব। তবে হ্যাঁ, আমারও একটা শর্ত আছে। কদিন বাদে রানীমার সন্তান হবে। ভেবেছি রানীমার সন্তান আমি চুরি করে নিয়ে যাব। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু কাউকে বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, তোর যা মন চায় করতে পারিস, তবে তার আগে আমাকে সিন্ধুকের চাবিটা নিয়ে এসে দিবি। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী বাবু, ঠিক আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সিন্ধুকের চাবি নিয়ে আসতে পারবো, আর কেউ কোনো কিছুই বুঝতে পারবে না। একথা বলে দাসী আর মন্ত্রী সেখান থেকে রাজ্যে চলে এলো। রাজ্যে চলে আসার পর তারা নিজের কাজগুলো করতে লাগলো। ঠিক তখনই রানী দাসীকে ডাক দিলেন, যার জন্য দাসীকে রানীর রুমে যেতে হলো। সেখানে গিয়ে দাসী রানীকে বলল, হ্যাঁ হ্যাঁ রানীমা, বলুন কি বলবেন? আপনার কি কোনো কিছু প্রয়োজন আছে? বলছিলাম কি, তোর হাতে 1 কাপ গরম গরম চা হলে খুব ভালো হতো।
মাথাটা খুব ব্যথা করছে তো, একটু চা খেলে আরাম পেতাম। এক্ষুনি গিয়ে আমার জন্য 1 কাপ চা নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ রানীমা, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য চা নিয়ে আনছি। এরপর দাসী গেল রান্নাঘরে আর সেখানে গিয়ে চা বানাতে লাগলো। আর চা রান্না করা শেষে চায়ের সাথে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে দিল, যেন তার কাজটা সে সম্পূর্ণভাবে করতে পারে। এরপর সে চা রানীকে দেয়, আর রানী সে চাটি খাওয়ার পরে তার ভীষণ ঘুম পায় আর সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর দাসী রানীর রুমে আসে আর সিন্ধুকের চাবিটা খুঁজতে থাকে। আরে রানীমা যে কোথায় চাবিটা রেখেছে আমি তো খুঁজে পাচ্ছি না। আলমারির ড্রয়ার সব জায়গায় তো খুঁজলাম, কোথাও তো পেলাম না। দেখি তো রানীমার বালিশের নিচে আছে কিনা। এই বলে দাসী রানীর বালিশের কাছে গেল আর বালিশটি তুলতেই সে চাবিটি দেখতে পেল আর চাবিটি নিয়ে সোজা রুম থেকে বাইরে বেরিয়ে গেল। আর মন্ত্রীকে চাবিটি দিয়ে দিল। কিছুক্ষণ পর রাজা তার রুমে চলে আসে আর সেখানে এসে দেখতে পায় রানী ঘুমোচ্ছে। তখন রাজা বলে ওঠে, আরে রানী দেখছি আজকে এই সময়ে ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে রানীর শরীরটা আজকে ভালো নেই। থাক, রানীকে এখন আর ডাকাটা ঠিক হবে না। আমি বরং বাহিরের কাজগুলো করে ফেলি। আমি চাই আমার রাজ্যে থাকা সকল দাসী, প্রজা, সিপাহী, মন্ত্রী সবাই সুখে দিন যাপন করুক। আর যারা বাহিরে থাকে তাদেরও দেখাশোনার দায়িত্ব আমি নিয়েছি। তাই আমি চাইবো তারা যেন সবসময় ভালো থাকে। তোমাদের সবাইকে একটা কথাই বলবো, তোমরা সৎ এবং ভালো কাজে সবসময় পরিচয় দেবে, কখনো কোনো অসৎ কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা সবসময় ভালো কাজ করব, কোনো অসৎ কাজ করব না। এইসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আপনি হলেন আমাদের রাজা, আমাদের দেখাশোনা করছেন, আমাদের ভালো মন্দ দায়িত্ব নিয়েছেন। আমরা চাইবো আমাদের মাধ্যমে আপনিও যেন ভালোভাবে দিন কাটাতে পারেন আর সবাই যেন আপনাকে সম্মান করে। তোদের কথা শুনে আসলে আমার মনটা ভরে গেল। আমি খুবই আনন্দিত যে আমার রাজ্যে তোদের মতো মন্ত্রী, সিপাহী, দাসী সবাইকে পেয়েছি। মহারাজ, মহারাজ, দয়া করে আমাকে সাহায্য করুন। অনেক বিপদে পড়ে কিনা আপনার কাছে আসতে হলো। আপনি ছাড়া যে সাহায্য করার মতো আর কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলো শুনি তোমার কি সাহায্য চাই। আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি মহারাজ, কিন্তু টাকা না থাকার কারণে অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারছি না। আর আমি যদি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণভাবে না করি তাহলে হয়তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি অনেক ছোট হয়ে যাব মহারাজ। আমি আপনার কাছে কিছু সাহায্যের জন্য এসেছি মহারাজ, আমাকে ফিরিয়ে দেবেন না। আমার এই রাজ্যে যদি কেউ একবার আসে সে কখনো খালি হাতে ফিরে যায় না। মন্ত্রী, যাও এনার জন্য 1 ভরি স্বর্ণ নিয়ে এসো। সবাই বুঝলাম মহারাজ, তবে 1 ভরি স্বর্ণ তো অনেক। 1 ভরি স্বর্ণ দেওয়ার কি দরকার আছে? সামান্য তো একটা বিয়ে মাত্র, কিছু স্বর্ণ দিলেই হয়ে যেত। এটা একটু বেশি হয়ে গেল না মহারাজ? বেশি হোক আর কম হোক, সব দায়িত্ব তো আমি নিয়েছি, তাই না? মন্ত্রী, যাও গিয়ে ওনার জন্য 1 ভরি স্বর্ণ এখনই নিয়ে আসো। রাজার কথা মতো মন্ত্রী 1 ভরি স্বর্ণ নিতে গেল আর 1 ভরি স্বর্ণ নেওয়ার পর মন্ত্রী কিছু স্বর্ণ নিজের পকেটে ঢুকিয়ে নিল, সে বৃদ্ধ লোকটিকে দিয়ে দিল। এভাবেই দিন কাটতে লাগলো। অন্যদিকে রানীর সন্তান প্রসব করার সময় চলে এসেছে। আর একদিন রানী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। বাহ বাবা বাহ, কন্যা সন্তানটা দেখছি ঠিক রানীর মতোই হয়েছে। কি ভারী মিষ্টি। আমারই রাজকুমারীর নাম রাখলাম মিষ্টি।
মালাকে তো আমি বাইরে কোথাও নিয়ে যেতে পারবো না, ওকে সব সময় আমারই ঘরের ভেতরেই রাখতে হবে। যদি আমি ওকে বাইরে কোথাও নিয়ে যাই আর কেউ যদি ওকে দেখে ফেলে তাহলে খুব সর্বনাশ হয়ে যাবে। এ কি মা, এখানে তুমি কি করছো? তোমাকে তো রাজপ্রাসাদে যেতে হবে, তুমি কেন এখনো রাজপ্রাসাদে যাওনি? তুমি কি অসুস্থ? না রে মামালা, একটু পরে যাব, তবে তোকে একটা কথা বলার আছে। তুই যেন এই ঘর থেকে বাইরে কোথাও না যাস। যা যা লাগে আমি তোকে এই ঘরে এনে দেব, তবুও তুই ঘর থেকে বাইরে বের হবি না, বুঝলি? এ তুমি কি কথা বলছো মা? সারাটা দিন ঘরে থাকতে কি আর আমার ভালো লাগে? ছোট থেকে দেখছি তুমি আমাকে ঘর থেকে কোথাও যেতে দিচ্ছ না, কিন্তু এখন তো আমি বড় হয়েছি, এখন তো আমি বাইরে যেতে পারবো। আমাকে বাইরে যেতে নিষেধ কেনই বা করছো? আমি যখন বলেছি তুই বাইরে যাবি না, তখন তোকে বাইরে আমি যেতে দেব না। আমি আর তোর কোনো কথা শুনতেই চাই না, আমার কথা তোকে অবশ্যই মানতে হবে। এ কথা বলে দাসী যখন রাজ্যে যাওয়ার জন্য বের হয় তখন সে দরজা লাগিয়ে সেখান থেকে চলে যায়। এসব দেখে মালা অনেক মন খারাপ করতে থাকে, আর মালা সবসময় জানালা দিয়ে বাইরে দেখতো। মালা ছিল অনেক ভালো, নম্র, ভদ্র, সে তার মায়ের কথা মতোই চলতো। অন্যদিকে রাজ্যে থাকা মিশি ছিল অনেক জেদি, তার রাগ ছিল অনেক। না না না, আমি এখন কোনো খাবার খাবো না, তুমি এভাবে আমাকে বিরক্ত করো না, আমাকে আমার মতো করে থাকতে দাও, আমি এখন কোনো খাবার খেতে চাই না। দাসী খাবার নিয়ে রাজকুমারের পেছনে পেছনে ঘুরতে থাকে, কোনোভাবেই খাবার খাওয়াতে পারে না। এরপর দাসী রানীর কাছে যায় আর তাকে বলে, রানীমা, আমি অনেক চেষ্টাই তো করলাম রাজকুমারীকে খাওয়ানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই যে খেতে চাইছে না। রাজকুমারী এত বড় হয়েছে আর তাকে কিনা এখনো খাওয়ানোর জন্য পিছে পিছে ঘুরতে হচ্ছে। এভাবে কি খাওয়ানো সম্ভব রানীমা? আমি রাজকুমারীকে খাওয়াতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাসী, তুমি এবার এখান থেকে চলে যাও, রাজকুমারীকে খাওয়াতে হবে না, আমি তাকে খাইয়ে দেব। এ কথা শুনে দাসী সেখান থেকে চলে গেল। রাজা আর রানী রাজকুমারী মিষ্টিকে অনেক ভালোবাসতো, আর এভাবেই দিন কাটতে লাগলো। অন্যদিকে মালা তাদের সে ছোট্ট বাড়ির জানালা দিয়ে বাহিরটা দেখছিল। তখনই সে একজন সিপাহীকে দেখতে পেল দিয়ে যাচ্ছে। তখনই মালা সেই সিপাহীকে ডাক দেয়, এই যে সিপাহী বাবু, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আরে কে যেন ডাকছে আমাকে, ওই তো ওই জানালা দিয়ে তো দেখা যাচ্ছে। কে কে ডাকছে, গিয়ে দেখে আসি তো। কি রাজকুমারী, আপনি এই গরিবের ঘরে, আপনি এখানে কি করছেন? আপনাকে কেউ কি এখানে আটকে রেখেছে? চলুন চলুন, আমি আপনাকে এখনই রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছি। রাজকুমারী? না না, কি সব বলছেন আপনি? আমি তো এই একটি গরিব ঘরের মেয়ে মালা, আমি কেন রাজকুমারী হতে যাব? আপনার কথা ভুল হচ্ছে। আপনি এক কাজ করেন, আমার দরজাটা একটু খুলে দেবেন। আমার অনেক দিনের স্বপ্ন, আমি রাজপ্রাসাদে যাব, রাজা আর রানীকে নিজের চোখে দেখব। আরে রাজকুমারী, আপনি কি অসুস্থ নাকি? কি হয়েছে কি আপনার? ছোট থেকে রাজপ্রাসাদে বড় হলেন, রাজা রানী হলেন আপনার পিতা মাতা, আর আপনি কি না রাজা রানীকে নিজের চোখে দেখতে চাইছেন? কিছুই যে বুঝতে পারছি না। আচ্ছা চলুন আমার সাথে, আমি আপনাকে রাজপ্রাসাদে নিয়ে যাব। এ কথা বলে সিপাহী সেই দরজাটা খুলে দেয়, আর দরজা থেকে মালা বেরিয়ে আসে। কিছুক্ষণ পরে তারা রাজপ্রাসাদে পৌঁছে যায়। এত বড় রাজপ্রাসাদ দেখে মালা তো অবাক হয়ে যায়, আর সে মন ভরে সে রাজপ্রাসাদটি দেখতে থাকে। এরপর তারা যখন রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে তখন সেখানে রাজা চলে আসে। একই রাজকুমারী, এ তোমার কি অবস্থা হয়েছে চেহারার? আর তুমি কি সব জামা কাপড় পরে আছো? রানী রানী, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে কি রাজা, আপনি এভাবে ডাকছেন কেন? এই দেখো রাজকুমারী তার চেহারার কি অবস্থা করে রেখেছে, আর তুমি কি না এসব কিছুই দেখছো না?
রাজকুমারী কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে তোমার খেয়াল রাখতে হবে, তাই না? এক্ষুনি যাও আর রাজকুমারীকে সুন্দর পোশাক পরিয়ে দাও। আপনাদের কোথাও ভুল হচ্ছে মহারাজ, আমি আপনাদের কন্যা নই। আমার নাম মালা, আর আমি একটি সাধারণ ঘরের মেয়ে। আমি অনেক গরিব, যার কারণে আমার চেহারা ও পোশাকের এই অবস্থা। আমি আজ এই প্রথমবার এই রাজপ্রাসাদে এলাম, আর আপনাদের কিনা নিজের চোখে দেখলাম। এর আগে কখনো রাজপ্রাসাদে আসিনি, আর আপনারা কিনা বলছেন আমি রাজ্যের রাজকুমারী। এ কি করে সম্ভব হবে মহারাজ? তবে আমি এই রাজপ্রাসাদের রাজকুমারী হতে না পারলেও আমি একটি গরিব ঘরের রাজকুমারী। না না না, এ কি করে হতে পারে? তুমি আমাদের রাজকুমারী না হলে আমাদের রাজকুমারীর মতোই তো দেখতে, একদম একই রকম চেহারা। রানী, তুমি গিয়ে রাজকুমারীকে ডেকে নিয়ে আসো তো। দেখো তো রাজকুমারী তার রুমে আছে কিনা। আমার সাথে কি হচ্ছে এটা? আমি তো কিছু বুঝতে পারছি না। এরপর রানী সেখান থেকে চলে যায় আর রাজকুমারীর ঘরে প্রবেশ করে, আর সেখানে গিয়ে দেখতে পায় রাজকুমারী তার রুমে আছে। এরপর রানী রাজকুমারীকে নিয়ে তাদের সবার সামনে আসে। তারা সবাই দুজনকে একই রকম দেখে অবাক হয়ে যায়। তখনই সেখানে দাসী চলে আসে। মা, মা, দেখো আমি আজ রাজপ্রাসাদে চলে এসেছি। তুমি তো আমাকে কখনোই রাজপ্রাসাদে নিয়ে আসো না, আর আছে কিনা আমি চলে এলাম। আমাকে এখানে দেখে তুমি অবাক হচ্ছ, তাই না মা? তুমি এই রাজপ্রাসাদে কাজ করো, কি বড় একটা রাজপ্রাসাদ। আজকে থেকে আমিও তোমার সঙ্গে এখানেই থাকবো। মা, এই মেয়েটা এসব কি বলছে দাসী? তুই মা হয়েছিস কবে? তুই তো বলেছিলি তোর একটি সন্তান ছিল যা মারা গেছে। তাহলে এই মেয়েটা কি? আর এই মেয়েকে দেখতে আমাদের রাজকুমারীর মতোই লাগছে। তাদের দুজনের চেহারা একই রকম। এ তোর সন্তান কি করে হতে পারে? আমাকে ক্ষমা করবেন রানীমা, আমি অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছিলাম। আপনি যেদিন সন্তান জন্ম দিয়েছিলেন সেদিন আপনার একটি নয় দুটি সন্তানের জন্ম হয়েছিল, আর আমি একটি সন্তানকে আমার কাছে নিয়ে গিয়েছিলাম। এ আমার সন্তান নয়, এ হলো আপনাদের সন্তান। আপনার যমজ সন্তান জন্ম হওয়ার কারণে তারা দুজনই একই রকম দেখতে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, দাসী একদম ঠিক কথাই বলেছে। এ আপনাদেরই সন্তান। দাসী আপনার সন্তানকে চুরি করে নিয়ে গিয়েছিল, যা আমি নিজের চোখে দেখেছিলাম। এসব আমি কি শুনছি দাসী? এত বছর পর কিনা তুই আমাকে কথা শোনালি? আমি তোকে ভালো মনে করেছিলাম, তোর সব দায়িত্বের ভার আমি নিয়েছিলাম, আর তুই কিনা আমার সন্তানকে চুরি করে নিয়ে গিয়েছিস। এত বড় অন্যায় কাজ তুই কি করে করতে পারলি? আমাকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। এসব তুমি কি বলছো মা? তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, আর এখন কিনা এসব কিছু বলছো? হ্যাঁ রে মামালা, আমি সত্যি কথাই বলছি। আমি তোর আসল মা নই, রাজা আর রানী তোর পিতা মাতা। আমি তাদের কাছ থেকে তোকে চুরি করে নিয়ে গিয়েছিলাম, আর এই জন্যই তোকে কখনোই ঘর থেকে বাইরে যেতে দেইনি, কারণ তোরা দুজন দেখতে একই রকম ছিলি। যদি কেউ তোকে দেখতে পেত তাহলে তোর সত্যিটা বের হয়ে যেত, যার কারণে 18টি বছর আমি তোকে ঘরের বাইরে কোথাও যেতে দেইনি। তাহলে আমার সেদিন একটি সন্তান নয় দুটি সন্তান জন্ম হয়েছিল। মা মালা, তুই তাহলে আমার আরেকটি সন্তান। আয় মা, আমার কাছে আয়। এরপর দাসী মন্ত্রীর ব্যাপারে রাজাকে সব কথা খুলে বলে যে মন্ত্রী তাদের সাথে অন্যায় কাজ করছে। এসব কিছু শুনে রাজা ভীষণ রেগে যায়, আর মন্ত্রী ও দাসী দুজনকেই রাজ্য থেকে বের করে দেয়। তারা দুজন তাদের ভুল ও অপকর্মের জন্য শাস্তি পায়। এরপর থেকে রাজা কঠোরভাবে সেই রাজ্যের দেখাশোনা করতে থাকে, আর তার দুই রাজকুমারীকে নিয়ে তারা সুখে দিন কাটাতে থাকে। পিতা, আমরা তাহলে আপনার সেই আগের বন্ধু হ্যাবিটের রাজপ্রাসাদে যাচ্ছি। শুনেছি তারা অনেক ধনী, আর ওই রাজা নাকি অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ হ্যাঁ প্রদীপ, একদম ঠিক শুনেছিস। আমার এই বন্ধু অনেক ভালো। আর তুই কি জানিস, বন্ধুর একটা কন্যা আছে, ওর নাম এরিনা। দেখতেও অনেক সুন্দরী। শুনেছি এরিনা রাজকুমারীকে বিয়ে করার জন্য নাকি অনেক ছেলেরাই রাজপ্রাসাদে ভিড় জমায়।
এসব কি বলছেন আপনি পিতা? রাজকুমারী তাহলে এত সুন্দরী যে তাকে বিবাহ করার জন্য সবাই এভাবে রাজপ্রাসাদে ভিড় জমায়? তাহলে তো আমাকে একটা সুযোগ নিতেই হয়। কি বলেন পিতা? আমিও রাজকুমারীকে বিয়ে করতে চাই। আরে তুই তো দেখছি আমার মনের কথাটাই বলে দিলি। আমিও চাই তুই আমার বন্ধুর কন্যাকেই বিয়ে কর আর ওই রাজপ্রাসাদের একমাত্র উত্তরাধিকার হয়ে যা। তাহলে রাজার যত ধন সম্পদ আছে সেগুলো তোর হয়ে যাবে আর আমরা অনেক সুখে দিন কাটাতে পারবো। তাহলে চলুন পিতা, এবার তাহলে যাওয়াই যাক, তারপর বাকিটা দেখা যাবে। আপনি আমার প্রতি ভরসা রাখুন, আমি ওই রাজকুমারীকে বিয়ে করেই ছাড়বো। একথা বলে ডেভিড তার পুত্র সন্তানকে নিয়ে রাজপ্রাসাদের দিকে যেতে লাগলো। অন্যদিকে রাজপ্রাসাদে থাকা হ্যাবিট রাজ্যটিকে সুন্দর করে সাজাতে লাগলো, কারণ বহু বছর পর তার বন্ধু রাজপ্রাসাদে আসছে। এসব কিছু দেখে রাজকুমারী তার পিতাকে বলতে লাগলো, এসব আপনি কি করছেন পিতা? আজকে দেখি রাজপ্রাসাদ শুধু আলোয় জ্বলজ্বল করছে, সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো। আজকে রাজ্যে কি কোনো আয়োজন করা হয়েছে নাকি? হ্যাঁ আমার কন্যা, আজকে আমার রাজপ্রাসাদে আমার বন্ধু ডেভিড ও তার পুত্রকে নিয়ে আসছে। তারা আমার রাজপ্রাসাদে অনেক বছর পর আসছে আমার সাথে দেখা করতে। তাই আমি চাই আমার রাজ্যটি অনেক সুন্দরভাবে সাজানো থাকুক। এটা তো অনেক ভালো কথা পিতা, আপনার বন্ধু এতদিন পর আমাদের রাজপ্রাসাদে আসছে, এটা শুনে আমারও অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পরে আপনার বন্ধুকে নেওয়ার জন্য আমরা রাজপ্রাসাদে গিয়ে অপেক্ষা করব আর তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। এটা তুমি খুবই ভালো কথা বলেছো রাজকুমারী। তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো উচিত, কারণ তারা অনেক বছর পর আমার রাজপ্রাসাদে আসছে। আমি এক্ষুনি ফুলের ব্যবস্থা করছি। এ কথা বলে রাজকুমারী সেখান থেকে চলে আসে আর রাজা দাসীকে ডাকে আর দাসী সেখানে চলে আসে। তখন রাজা ফুলের কথা দাসীকে জানিয়ে দেয় আর দাসী ফুলের ব্যবস্থা করতে থাকে আর ফুল অনেক সুন্দর করে সাজিয়ে রাজার কাছে নিয়ে আসে। কিছুক্ষণ পর রাজা আর রাজকুমারী গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই ডেভিড তার পুত্র সন্তানকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে। তাদেরকে দেখে রাজা অনেক খুশি হয় এবং তাদের হাতে ফুল দিয়ে দেয়। অনেক ধন্যবাদ বন্ধু, আমাদের এভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। এত বছর পর তোকে দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগছে। আর এটা হলো আমার পুত্র প্রদীপ। ও হ্যাঁ, আর এ হচ্ছে আমার রাজকুমারী এরিনা। এরিনা আমার বন্ধু, যার কথাই তোমাকে বলেছিলাম। হ্যাঁ, পিতা আপনাদের কথা অনেক বলেছে আর অনেকদিন পর আমি আপনাদেরকে দেখতে পেলাম। এবার আসুন রাজপ্রাসাদের ভিতরে যাওয়া যাক। এরপর রাজা আর রাজকুমারী তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে গেল আর তাদেরকে একটি রুমে নিয়ে যাওয়ার পর তারা হাত মুখ ধুয়ে নিল। এরপর সবাই একসাথে খাবার খেলো আর এভাবে হ্যাবিটের বন্ধু তার পুত্র রাজপ্রাসাদেই থাকতে লাগলো। রাজা তার বন্ধুকে পেয়ে অনেক আনন্দে দিন কাটাচ্ছিল। একদিন ডেভিড তার বন্ধুকে বলতে লাগলো, বন্ধু, তোর রাজপ্রাসাদে তো কদিন ধরে এসেছি। আমি তোর রাজপ্রাসাদটা একটু ভালোভাবে ঘুরতে চাই। তুই আমাকে তোর রাজপ্রাসাদে একটু ঘুরে দেখা। ও এই কথা, তাহলে কোনো ব্যাপার নয়। আমি কালকে তোকে নিয়ে আমার এই পুরো রাজপ্রাসাদটি ঘুরে দেখাবো। আমার এই রাজপ্রাসাদটি অনেক ভালো আর এখানকার মানুষজনও অনেক ভালো। সবাই একে অপরের বিপদে সাহায্য করে, একে অপরের পাশে থাকে। আর এভাবে আমি আমার রাজ্যের সবাইকে নিয়ে অনেক ভালোভাবে দিন কাটাচ্ছি। তাহলে কালকে আমরা রাজ্যটি ঘোরার জন্য বেরিয়ে পড়বো। এভাবে কেটে গেল সেই দিনটি। পরদিন সকালবেলা হ্যাবিট তার বন্ধুকে নিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়লো আর রাজ্যের আশেপাশে ভালোভাবে ঘুরতে লাগলো। তখন হ্যাবিটের বন্ধু ডেভিড হ্যাবিটকে বলতে লাগলো, বন্ধু, আমি তোকে একটা কথা বলতে চাই। কথাটা হলো এটাই যে আমি আমার পুত্রের সাথে তোর রাজকুমারীর বিবাহ দিতে চাই। এতে করে আমাদের বন্ধুত্বটাও আরো গভীর হবে। আর আমি চাই আমরা যেন সবসময় একে অপরের বন্ধু হয়ে সারাটা জীবন থাকতে পারি। আর এই জন্যই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হলো। আরে বন্ধু, তুই তো আমাকে অনেক ভালো একটা প্রস্তাব দিয়েছিস। আমিও এই প্রস্তাবে রাজি আছি। আমি আমার রাজকুমারীর সাথে তোর পুত্রের বিবাহ দিব। অবশেষে কিনা আমি আমার রাজকুমারের জন্য একজন যোগ্য পাত্র খুঁজে পেলাম। আমি আজকেই এই কথা রাজকুমারীকে জানিয়ে দেব, তারপর বিবাহের ব্যবস্থা করা হবে। চল এবার তাহলে রাজ্যে ফিরে যাওয়া যাক।
কথা বলে তারা দুজন সেখান থেকে রাজ্যে ফিরে এলো। আর রাজা হ্যাবিট রানীকে রাজকুমারীর বিবাহের কথা জানিয়ে দিল। তখন রানী রাজাকে বলল, আমার মনে হয় আগে রাজি হওয়াটা আপনার একদম উচিত হয়নি। প্রথমে আমাদের রাজকুমারীর মতামত নেওয়াটা দরকার ছিল। আপনি এক কাজ করেন, আপনি রাজকুমারীর মতামতটা জেনে নিন, তারপর দেখুন রাজকুমারী কি বলে। রাজকুমারী যদি রাজি হয় তবেই আমরা রাজকুমারীকে আপনার বন্ধুর পুত্রের সঙ্গে বিবাহ দিতে পারবো। তাছাড়া রাজকুমারীকে জোর করে আমরা কোথাও বিবাহ দিতে চাই না। সেটা তুমি একদম ঠিক কথাই বলেছো রানী। চলো আমরা এক্ষুনি গিয়ে রাজকুমারীর সাথে কথা বলে আসি। কথা বলে রাজা আর রানী রাজকুমারীর রুমে প্রবেশ করে আর রাজকুমারীকে সব কথা জানিয়ে দেয়। কিন্তু রাজকুমারী সেই বিবাহতে রাজি হয় না। রাজা রাজকুমারীকে অনেক বোঝাতে থাকে, কিন্তু রাজকুমারী তার পিতার কোনো কথাই শোনে না। তখন রাজা আর রানী সেখান থেকে চলে আসে। আর পরদিন রাজা তার বন্ধুকে সব কথা জানিয়ে দেয় যে তার কন্যা এই বিয়েতে রাজি নয়। কত ভালো একটা প্রস্তাব নিয়ে তোর কাছে এসেছিলাম, আর তুই কিনা আমার প্রস্তাবটা অস্বীকার করলি। এই প্রস্তাবের মাধ্যমে আমরা দুজন বন্ধু একে অপরের পাশে থাকতাম। আর ভেবেছিলাম তোর কন্যা যদি আমার পুত্রের সাথে বিবাহ হয় তাহলে আমি তোর কন্যার দেখাশোনা করতে পারতাম, তোর কন্যাকে নিজের কন্যার মতো করে দেখতে পারতাম। আর এখন কিনা এসব কিছুই হবে না। তারা দুজন এভাবে কথা বলতে থাকে। তখনই সেখানে ডেভিডের পুত্র প্রদীপ চলে আসে। তখন প্রদীপের পিতা প্রদীপকে সব কথা জানিয়ে দেয়। এসব শুনে প্রদীপ তাদেরকে বলে, ওহো পিতা, আঙ্কেল, আপনারা এসব নিয়ে চিন্তা করবেন না। আমি রাজকুমারীকে রাজি করিয়ে ছাড়বো, আর আমরা দুজন অবশ্যই বিবাহ করব। আমাকে শুধুমাত্র কিছুদিন সময় দিন। তুমি পারবে না প্রদীপ, আমি আমার রাজকুমারীকে চিনি, সে অনেক রাগী। রাজকুমারী যখন এই বিবাহতে না স্বীকার করেছে তাহলে সে কখনোই রাজি হবে না, আর তুমি কখনোই রাজকুমারীকে রাজি করাতে পারবে না। আর রাজকুমারী যা করতে চায় না আমি তাকে দিয়ে কোনো কাজও করাতে চাই না। আমার মনে হয় এসব বিষয় এখানে বন্ধ করে দেওয়া উচিত। আঙ্কেল, শুধু আপনি আমাকে কিছুদিন সময় দিন। এর মধ্যে যদি আমি রাজকুমারীকে রাজি করাতে না পারি তাহলে আমি কথা দিচ্ছি আমি রাজকুমারীকে জোর করব না, আর বিবাহ করব না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তাই করো। তুমি যদি রাজকুমারীকে রাজি করাতে পারো তাহলে আমি এই বিবাহ দেব, আর রাজকুমারী যদি রাজি না হয় তাহলে আমি এই বিবাহ দিতে পারবো না। এটাই আমার শেষ কথা। এই কথা বলে রাজা সেখান থেকে চলে গেল। তখন প্রদীপ তার পিতাকে বলতে লাগলো, এসব কি হলো পিতা? আমাদের সবকিছু পরিকল্পনা যে নষ্ট হয়ে যাবে যদি রাজকুমারী বিবাহতে রাজি না হয়। রাজকুমারীকে কিভাবে রাজি করাবো কিছুই যে বুঝতে পারছি না। তবে রাজকুমারীকে বিবাহ করতেই হবে, তবে আমি এর উত্তরাধিকার হব, আর সব ধন সম্পদ আমার হয়ে যাবে। এসব কিছু বাদ দিয়ে আগে রাজকুমারীকে রাজি করানোর চেষ্টা কর, তারপর এসব কিছু ভাবা যাবে। তুই রাজকুমারীকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যা, আর যেভাবেই হোক রাজকুমারীকে রাজি করা। তুই যদি রাজকুমারীকে রাজি করাতে পারিস তবে আমরা এই রাজপ্রাসাদে সারা জীবনের মতো থাকতে পারবো, আর আমরা অনেক সুখে থাকবো। এরপর প্রদীপ তার পিতার কথা অনুসরণ করে রাজকুমারীর কাছে চলে গেল আর রাজকুমারীকে বলতে লাগলো, রাজকুমারী, তুমি এই রাজপ্রাসাদে বন্দী হয়ে কিভাবে থাকো? আমি বলছিলাম কি, আমি একটু বাইরে ঘুরতে চাই। তুমি কি আমাকে রাজ্যের বাইরে নিয়ে যাবে আর আমাকে একটু ঘুরে দেখাবে? তোমাদের রাজপ্রাসাদটি আসলেই অনেক সুন্দর, আর আমার ঘুরতে অনেক ভালো লাগে। আমারও ঘুরতে অনেক ভালো লাগে। ঠিক আছে, তুমি যেহেতু আমাদের রাজপ্রাসাদে চলে এসেছো তাই আমারও উচিত তোমাকে আমাদের রাজ্যটা ভালোভাবে ঘুরে দেখানো। আমি কালকেই তোমাকে নিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়বো, আর তোমাকে আমাদের রাজপ্রাসাদ ও আশেপাশের ভালোভাবে ঘুরে দেখাবো। তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমারী, তুমি আমার কথাটা রাখলে। আমরা তাহলে কালকে ঘোরা নিয়ে রওনা দেবো। পরদিন সকালবেলা রাজকুমারী প্রদীপকে নিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়ে। তারা একটি ঘোড়া নিয়ে পুরো রাজ্যের বাহিরটা ভালোভাবে ঘুরতে থাকে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তখন প্রদীপ রাজকুমারীকে বলে ওঠে, রাজকুমারী, আমি তোমাকে বিবাহ করতে চাই, আর আমাদের বিবাহের জন্য সবাই রাজি। তুমি রাজি হলে আমরা বিবাহের কাজটা সম্পূর্ণ করতে পারি।
না না, এটা কখনোই সম্ভব নয়। আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এ কথা আমি আমার পিতাকে জানিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে রাজ্যে ফিরে চলো, আর এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আরে এই রাজকুমারী তো আমার কোনো কথাই শুনলো না। এবার একে এমন উঁচু সাজা দেব যে সারা জীবন আমার কথা মনে রাখবে। সন্ধ্যা নেমে এসেছে, এবার আমাদের রাজপ্রাসাদে চলে যাওয়া উচিত। প্রদীপ, তুমি তাড়াতাড়ি করে ঘোড়াটা চালিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দাও। আমাদের বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না। সামনে বড় একটা জঙ্গল আছে, আমাদের এই জঙ্গলটা পার করে তাড়াতাড়ি রাজে যাওয়া উচিত। ও, তাহলে ভালোই হলো। এই জঙ্গলে নিশ্চয়ই কোনো সাপ বাঘ এসব কিছু থাকবে। আমি যদি রাজকুমারীকে জঙ্গলে একা ছেড়ে দিয়ে আসি, তাহলে নিশ্চয়ই বাঘ সাপ রাজকুমারীকে খেয়ে ফেলবে, আর রাজকুমারীকে কেউ কখনো খুঁজে পাবে না। আর আমি রাজ্যে গিয়ে কোনো একটা মিথ্যে কথা বানিয়ে বলবো। এই তাহলে আমি রাজকুমারীকে শাস্তি দিয়ে ছাড়বো। আর যখনই তারা জঙ্গলের কাছে পৌঁছে এলো, তখনই প্রদীপ রাজকুমারীকে ঘোড়া থেকে নামিয়ে দিল। আরে আরে, এ তুমি কি করছো? আমাকে একা রেখে চলে গেলে কেন? দাঁড়াও দাঁড়াও বলছি। কিন্তু প্রদীপ রাজকুমারীর কোনো কথাই না শুনে সেখান থেকে চলে গেল। আর তখনই সেখানে একটি বাঘ এসে আর রাজকুমারী বাঘকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর তখনই রাজকুমারী অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে প্রদীপ রাজপ্রাসাদে যাওয়ার পর রাজা রানী প্রদীপকে জিজ্ঞাসা করতে লাগলো, আমাকে ক্ষমা করে দেবেন, আমি যে রাজকুমারীকে বাঁচাতে পারিনি। ফেরার সময় আমাদের সামনে একটি বাঘ এসেছিল, আর সেই বাঘ রাজকুমারীকে নিয়ে গেছে। আমি রাজকুমারীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। আমাকে ক্ষমা করবেন আপনারা। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই রাজকুমারীকে বাঁচাতে পারলাম না। এসব তুমি কে বলছো প্রদীপ? রাজা, আপনি যে করে হোক আমার রাজকুমারীকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আমার রাজকুমারীকে ছাড়া থাকতে পারবো না। রাজা তখনই তার সিপাহী সৈন্যদের জঙ্গলে পাঠিয়ে দিল। কিন্তু সিপাহী সৈন্যরা জঙ্গলে এসে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চলে গেল। তারা রাজকুমারীকে খুঁজে পেল না। এরপর রাজা রানী ভেঙে পড়লো, অনেক কান্নাকাটি করতে লাগলো। আর এরপর রাজপ্রাসাদের শোকের ছায়া চলে এলো। সারা রাত এভাবে কেটে গেল। পরদিন সকালবেলা রাজকুমারীর জ্ঞান ফিরে ওঠে, আর রাজকুমারী উঠে দেখতে পায় তার সামনে বাঘ দাঁড়িয়ে আছে। রাজকুমারী বাঘকে দেখে ভয় পেয়ে যায়, তবে রাজকুমারী অনেক সাহসিকতার সঙ্গে বাঘকে বলে ওঠে, আমাকে মেরো না, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না, আমাকে আমার রাজ্যে ফিরিয়ে দিয়ে আসো। আমার শত্রু যে আমাকে এই জঙ্গলে রেখে চলে গেছে, আমাকে তুমি খেয়ে ফেললে আমার পিতা মাতা অনেক কষ্ট পাবে, অনেক দুঃখ পাবে, আমাকে তুমি খেও না। রাজকুমারীর কথা শুনে বাঘ অনেক গর্জন দিয়ে ওঠে, আর রাজকুমারী বাঘের সামনে অনেক কাকুতি মিনতি করতে থাকে। বাঘ যখন বুঝতে পারে যে রাজকুমারী তার কাছে সাহায্য চাইছে, তখন বাঘ রাজকুমারীর কোনো ক্ষতি করে না, আর সেই বাঘ রাজকুমারীর সামনে এসে বসে পড়ে। এরপর রাজকুমারী বাঘের পিঠে উঠে বসে, আর রাজকুমারী বাঘকে পথ দেখায়। বাঘ রাজকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। রাজপ্রাসাদে যেতেই বাঘ অনেক জোরে গর্জন দিয়ে ওঠে, আর রাজপ্রাসাদে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা রাজ্য থেকে বেরিয়ে পড়ে। আরে রাজকুমারী দেখছি ফিরে এসেছে, তাও আবার সঙ্গে করে বাঘকে নিয়ে। এবার তো রাজকুমারী আমার ব্যাপারে সব কথাই ওর পিতামাতাকে বলে দেবে। এবার কি হবে আমার? মা রাজকুমারী, তুই ফিরে এসেছিস। আমরা তো ভেবেছিলাম তুই মারা গেছিস। এই প্রদীপ বলেছে তোকে বাঘ ধরে নিয়ে গেছে আর তোকে মেরে ফেলেছে, কিন্তু তুই দেখছি সঙ্গে করে বাঘকে নিয়ে এসেছিস। এটা কি করে সম্ভব মা রাজকুমারী?
এত বড় বিশ্বাসঘাতকতা! আমি যাদেরকে বন্ধু ভেবে আমার রাজ্যে আশ্রয় দিয়েছি, যাদেরকে বিশ্বাস করে আমি আমার রাজকুমারের সাথে বিবাহ দিতে চেয়েছি, আজ তারা কিনা আমার সাথে এত বড় একটা অন্যায় কাজ করলো। আমার রাজকুমারীকে মেরে ফেলতে চেয়েছিল। না না না, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আর রাজকুমারী, তুই এবার আমাদের কাছে চলে আয়, আর এবার এই বাঘ এদেরকে নিয়ে যাবে। এদেরকে যখন এখান থেকে নিয়ে যাবে, এরা তখন উপযুক্ত শাস্তি পাবে। না না বন্ধু, এসব তুই কি বলছিস? তুই এরকম কাজ করতে পারিস না। বাঘের মুখে আমাদের ঠেলে দিতে পারিস না। কিন্তু রাজা তাদের কোনো কথাই শুনল না, আর দুজন সিপাহীর সাহায্যে তাদেরকে ধরে বাঘের সামনে রেখে দিল। তারা দুজন ভয়ে পালাতে যাবে, ঠিক তখনই বাঘ তাদের ধরে ফেললো আর তাদের নিয়ে জঙ্গলে চলে গেল। আর রাজকুমারী রাজ্যে ফিরে আসাতে রাজা রানী ভীষণ খুশি হয়ে গেল, আর তারা সুখে দিন কাটাতে লাগলো।